বলবো নিটের আগের যে রবিবার যে মক টেস্টটা, সেই মক টেস্টটা কিন্তু অবশ্যই সবাই দেবে। মানে যদি এই 3 দিন বায়োলজি না রিভিশন দিয়ে যাও তাহলে ধরে নাও তোমার সিলেকশন হবে না। ওই স্যার এরকম বলেছে তোমার বাবার প্রচুর টাকা আছে তাই তুমি বসে বসে 5 বছর ড্রপ দিয়েছো। মনে রাখিস, আমি বারবার বলেছি, আমি আবারও বলবো, ভগবান কিন্তু ডাক্তারদের নিজের হাতে চুজ করে। হ্যালো এভরিওয়ান, সো নিটের আগে ফাইনালি সেই উইকটা এসে পৌঁছেছে, যেটা মানে এই উইকটা রবিবার যাবে, তারপরে হচ্ছে নেক্সট উইকে রবিবারে তোমাকে নিট দিতে যেতে হবে। তো এই উইকটা বোধহয় আমাদের কাছে সবচেয়ে হেল উইক, সবচেয়ে বাজে উইক, অ্যান্ড মানে আবার একই সাথে সবচেয়ে আনন্দের উইকও বলতে পারো, কারণ এই উইকটা শেষ হবে তারপরেই নিজের নামের আগে ডক্টর তোমরা বসাতে পারবে। বা কারোর জন্য এই উইকটা খুবই ভয়ের, খুবই ড্রামাটিক, খুবই মানে কি বলবো, মানে বুঝতে পারছি না কি করব, লাস্ট মোমেন্টে কিছু মাথার ঠিক থাকছে না। হয়তো এই উইক অনেকের স্বপ্ন ভাঙবে, আবার এই উইকটাই কিন্তু অনেকের স্বপ্ন তৈরি করবে। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি থাকবে সবার জন্য, যারা এত দূর অবধি হিম্মত দেখিয়েছে, যারা নেক্সট ইয়ার প্রিপারেশন নেবে, তাদের জন্য এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আমার মনে হয় লাস্ট মোমেন্টে এসে হাল কিভাবে না ছাড়তে হয় সেটা 2025-এর নিট অ্যাসপিরেন্টদের দেখে শিখতে হয়। এবং আমি পরপর ফিজিক্স, কেমিস্ট্রি স্ট্র্যাটেজি অ্যান্ড বায়োলজি স্ট্র্যাটেজি শেয়ার করার পর তোমরা এত লোক কমেন্ট করেছো, এতজন লিখেছো যে দিদি আমি পারবো, দিদি আমি করব, এটার থেকে বড় মেন্টাল স্টেট বোধহয় আর কিছু হয় না। আজকের এই ভিডিওটায় লাস্ট উইকে তোমরা কি করবে, কি কি তোমাদের করণীয়, এবং একজন সাকসেসফুল নিট অ্যাসপিরেন্ট বা একজন সাকসেসফুল মানে অ্যাসপিরেন্টস হতে গেলে কি কি করতে হয় লাস্ট উইকে, সেইগুলো আজকে বলবো। এরপরে হয়তো আমি নিট 2025-এর জন্য আর 2 কি 3টে ভিডিও বানাবো, যেখানে ওই লাস্টে কি করবে এইগুলোই থাকবে। বাট এই উইকটা আমি অনেকবার আমার ভিডিওতে বলেছি, বাট আমি আজকে আবার বলবো যে 1 সেকেন্ড, হ্যাঁ প্রচন্ড গরম হচ্ছে, একটু ফ্যানটা অন করে নিই 1 সেকেন্ড। সো যেটা আমি বলছিলাম যে এই লাস্ট মোমেন্টে এসে সবচেয়ে বেশি যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে নিজের মেন্টাল স্টেটকে ঠিক রাখা, প্রপারলি ডেডিকেটেড থাকা, আর লাস্ট মোমেন্ট অব্দি লড়াই করে যাওয়া। অলরেডি যারা এতক্ষণ পর্যন্ত লড়াই করতে পেরেছো, এত দিন পর্যন্ত লড়াই করতে পেরেছো, মেনি কংগ্রেচুলেশনস টু দেম। তো চলো আর বেশি বাহাট না বকে এবার শুরু করি যে অ্যাকচুয়ালি কীভাবে প্রিপারেশন করবো এই লাস্ট 10 দিনে বা 10 দিন, আই গেস 11-12 দিন, যাই হোক যেটাই প্রেজেন্ট থাকুক, লাস্ট এই 11-12 দিনে কি করবো। সবার প্রথমে একটা কথা বলে রাখি বায়োলজি নিয়ে। বায়োলজি কিন্তু লাস্ট 3 দিনে, মানে ধরো 4 তারিখে নিট এক্সাম যদি হয়, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ বায়োলজি কিন্তু রিভিশন দিয়ে যেতেই হবে। যদি এই 3 দিন বায়োলজি না রিভিশন দিয়ে যাও তাহলে ধরে নাও তোমার সিলেকশন হবে না। এই 3 দিন কিন্তু বায়োলজি তোমাকে পড়তেই হবে, ঠিক আছে? আমার যেটা বলছিলাম, বলতে আমি আজকে গেলাম যে আমার আমি বারবার বলেছি যে আমার একটা বন্ধু আমাকে বারবার করে বলতো যে যদি তুই সারা বছর পড়লি বাট এই নিটের 10 দিন ঠিক মতো কাজে লাগাতে পারলি না তাহলে কিন্তু তোর সিলেকশন আটকে যাবে। অ্যান্ড এটা কনফার্ম, মানে আমি নিজে বহুবার এটা ফেস করেছি যে যদি লাস্ট 10 দিনে তুমি প্রপার সিরিয়াস না হও, লাস্ট 10 দিনে তোমার যা করার সেটা তুমি না করো, তাহলে সত্যিই তোমার সিলেকশন আটকে যাবে, ঠিক আছে? এবার চলে আসি ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রে। তোমরা সবাই জানো যে রিভিশন একমাত্র এই সময় সবচেয়ে বেশি দরকার। আমি কি করেছিলাম, আমার টার্গেট ছিল যে লাস্ট 14 দিনে, মানে লাস্ট 10 দিনে, লাস্ট 10 দিনে আমি পুরো সিলেবাসটাকে একবার কভার করব এবং একটা মাত্র মক টেস্ট দেবো। সবাইকে আমি বলবো নিটের আগের যে রবিবার যে মক টেস্টটা, সেই মক টেস্টটা কিন্তু অবশ্যই সবাই দেবে। মানে এই সপ্তাহে 27 তারিখ আই গেস যে রবিবারটা পড়েছে, তো সেই রবিবারটা সবাই কিন্তু একটা মক টেস্ট দেবে। বাট আবারও একটা কথা বলে রাখা, ওই মক টেস্টটা নিট নয়, অতএব ওটার নাম্বার কোনোভাবেই তোমার নিটের নাম্বারকে ডিসাইড করবে না। এখন অনেকে তোমরা মক টেস্ট দিচ্ছ, যাদের অনেকের অনেক কম নাম্বার আসছে হয়তো, তাদের আমি একটা কথাই বলবো, মক টেস্ট জাস্ট ফর ইউর রিয়ালিটি চেক। এখন ওই মক টেস্টের নাম্বার নিয়ে আমি নিটে চান্স পাবো কিনা, বা আমি নিটে এত নম্বর পাবো কিনা, আমি নিটে অত নম্বর পাবো কিনা, আমি নিটে একটা ভালো কলেজ পাবো কিনা, এগুলো ডিসাইড করে না। মক টেস্ট জাস্ট ফর ইউর প্রিপারেশন, ওটাকে অ্যাজ আ প্রিপারেটরি টুল হিসাবেই ইউজ করো। আর এখন সবচেয়ে বেশি যে প্রবলেমগুলো হবে সেটা হচ্ছে ঘুম হবে না রাত্রে, ঠিক আছে? আমি রিসেন্টলি দেখলাম একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে, দিদি আমার রাত্রে ঘুম হচ্ছে না। এটা খুব স্বাভাবিক, কিন্তু এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার ঘুম, খাওয়া দাওয়া, নিজের হেলথকে ঠিক রাখা খুব বেশি দরকার। কারণ আমারই একজন স্যার বলেছিলেন, আকাশে যখন পড়তাম আমি, তখন তিনি বলেছিলেন যে একজন নিট অ্যাসপিরেন্টকে ফিজিক্যালি, মেন্টালি অ্যান্ড ইমোশনালি স্টেবল হওয়ার খুব দরকার একটা ভালো নিট এক্সাম দিতে যাওয়ার জন্য। আর আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, কোনোবারই এক্সাম এরকম হয়েছে যখন আমি হয়তো ইমোশনালি স্টেবল ছিলাম না, কোনোবারই এরকম হয়েছে আমি ফিজিক্যালি স্টেবল ছিলাম না, কোনোবার এরকম হয়েছে আমি মেন্টালি স্টেবল ছিলাম না। তো এই তিনটের পারফেক্ট কম্বিনেশন হওয়ার পরেই কিন্তু আমি 22 সালে গিয়ে নিট ক্র্যাক করতে পেরেছি,
ঠিক আছে? লাস্ট মোমেন্টে যেটা কাজ করবে সেটা হচ্ছে কনফিডেন্স। আর মানে এক্সাম মানে দেবো আমি, তার এক সপ্তাহ আগে যদি আমি টেনশন করে সব কিছু ম্যাকেচার করে দিই, তাহলে আমার গোটা বছরের প্রিপারেশনটার কি কোনো দাম থাকছে? সেটা একটু ভালো করে ভেবে দেখ তোরা। এবার এই যে উইকটা আমার মানে পার্সোনালি মনে হয় এই ভিডিওটা আমি মোটামুটি মঙ্গলবারের মধ্যে আমি চেষ্টা করবো লাইভ করে দেবার, কারণ আমার না এত ক্লাস চলছে আর এত পোস্টিং শুরু হয়ে গেছে, আর তারপর রেজাল্টও আউট হয়েছে। তোরা সবাই আমাকে জানতে চেয়েছিস যে আমার রেজাল্ট কেমন হয়েছে, কি হয়েছে, তো সব কিছু বলবো, পাস করেছি না ফেল করেছি সেগুলোও বলবো। বাট সেটা তোদের জন্য এখন বেশি ইম্পর্টেন্ট না, কারণ তোদের আর 2 সপ্তাহ পরে নিট, তো আমার মনে হয় সেটা বেশি ইম্পর্টেন্ট তোদের জন্য। তো যেটা বলছিলাম, তো এই সপ্তাহটা আমি সবাইকে বলবো ফিজিক্স আর কেমিস্ট্রিতে মেন ফোকাস করতে। সামনের সপ্তাহেও তাই, সামনের সপ্তাহের প্রথম 3-4 দিন ফিজিক্স আর কেমিস্ট্রির সমস্ত ফর্মুলা, যে শর্ট নোট বানিয়েছি সেই শর্ট নোট, আর চেষ্টা কর প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস আর তার সাথে পিওয়াইকিউ একবার করে যেন চোখে দেখে যেতে পারিস। আমি বলছি না যে প্রত্যেকটা কোশ্চেন হাতে করে সলভ করতে হবে, না, তার দরকার নেই, একবার চোখে দেখে গেলেও কিন্তু অনেক। ঠিক আছে? আমি যেটা করেছিলাম পার্সোনালি, যে একটা লিস্ট আমি বানিয়ে নিয়েছিলাম যে এই দিনে আমি এই করবো। সবসময় না একটা ছোট ওয়েটেজ টপিকের সাথে একটা বড় ওয়েটেজ টপিকের লিস্ট বানাতে হয়। আর ধর তোর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে যে সাবজেক্টটা ধর তোর কঠিন লাগছে বা যে সাবজেক্টটা তোর একটু টাফ লাগে, সবসময় দিনের শুরু সেই সাবজেক্টটা দিয়ে করতে হয়। ঠিক আছে? তো আমি এটা সবাইকে বলবো যে সেটাই তোরা করিস, কারণ ধর আমার সাপোজ ফিজিক্স খুব কঠিন লাগে, তো আমি সকালে উঠে প্রথম 2টো ফিজিক্সের চ্যাপ্টার করে নিই এখন। ঠিক আছে? সকাল 7টায় ওর ঘুম থেকে উঠে 2টো ফিজিক্সের চ্যাপ্টার করে নে 9টার মধ্যে, 9টা হবে না, একটু টাইম লাগবে, 10টা-11টার মধ্যে ধর করে নিই। তারপরে ওই 11টা থেকে 1টা ডেটা যতক্ষণ খেতে যাচ্ছিস ততক্ষণ একটা 2টো বায়োলজি চ্যাপ্টার রিভিশন করে নি। এইভাবে তোকে তোর এফিসিয়েন্সি বাড়াতে হবে। তারপরে ধর সারাদিন তো পড়ে আছে, এবার তুই কেমিস্ট্রির 3টে চ্যাপ্টার কর না, রাত্রেবেলা গিয়ে বায়োলজির আরো 2টো চ্যাপ্টার কর না, সারা দিনটাকে ইউটিলাইজ কর। আর বিশ্বাস কর, এই সময় দাঁড়িয়ে এক্সামের 10 দিন আগে দাঁড়িয়ে তুই যে প্রোডাক্টিভিটি পাবি, তুই সারা বছর চেষ্টা করে সেই প্রোডাক্টিভিটি আনতে পারবি না। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি মানে এক্সামের আগে পাগলের মতো পড়ি, রোবটের মতো পড়ি, বাট এক্সামের যখন অনেকদিন বাকি, 6 মাস বাকি, দূর পড়তে ভালো লাগছে না, দূর একটু শুয়ে নিই, একটু সিরিজ দেখে নিই, একটু টিভি দেখে নিই, একটু বাবা মার সাথে গল্প করে নিই, একটু বাইরে বন্ধুদের সাথে ঘুরে নিই, এইসব নাকড়া তো লেগেই থাকে। তো এই সময় তুই তোর অরিজিনাল পোটেনশিয়ালটা, অরিজিনাল প্রোডাক্টিভিটিটা তুই বুঝতে পারবি। ঠিক আছে? তো আমি সবাইকে বলবো, যারা এই বছর সিরিয়াসলি নিট দিচ্ছিস, যারা সিরিয়াসলি নিট দিচ্ছিস না, এই 10 দিন এই 10 দিনকে নিজের হাই লেভেল, নিজের বেস্ট লেভেল দিয়ে কাজে লাগা। ঠিক আছে? আর একটা জিনিস কেউ কিন্তু ভুলিস না, আমি জানি না তোরা মিস্টেক কপি বানিয়েছিলিস কিনা, আমি তো বহুবার করে তোদের বলেছিলাম মিস্টেক কপি বানা। এই 10 দিন কিন্তু মিস্টেক কপি রিচেকের সময়। সেই প্রথম দিন ফেব্রুয়ারি মাস থেকে যখন তোরা এক্সাম দিতে শুরু করেছিলি, তখনই কিন্তু তোদের আমি মিস্টেক কপি বানাতে বলে দিয়েছিলাম। তো সেই মিস্টেক কপিগুলো তোরা কিন্তু খুলে এখন দেখ যে তোদের কি ভুল হয়েছিল। হয়তো কোথাও তোরা কোশ্চেন ঠিক মতো পড়িস না, বা হয়তো কোথাও তোদের মানে ধর কোশ্চেন থেকে যখন রাফে কাজটা করছিস তখন সেখানে ভুল অঙ্ক টুকছিস, কোথাও ইউনিট কনভার্সন করতে ভুলে যাচ্ছিস, কোথাও লাস্ট মোমেন্টে সবকটা অপশন না পড়ে তাড়াতাড়ি টিক দিয়ে আসছিস। এই যে ভুলগুলো হতো, সেই ভুলগুলো কিন্তু এখন শুধরে নেওয়ার সময়, কারণ ওই ভুলগুলো যদি তুই একবার চোখে দেখে নিস, তাহলে এক্সাম হলে গিয়ে তুই ওই ভুলগুলো তো অন্তত আর করবি না। ঠিক আছে? আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, ওএমআর ফিলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওএমআর ফিলিং এর জন্য আলাদা করে কোনো স্ট্র্যাটেজি আমি দেবো না, কারণ এটা যে যার নিজের ব্যাপার। আমার প্রচুর ভিডিও আছে ওএমআর ফিলিং এর ওপর, তোরা যদি দেখতে চাস অবশ্যই দেখতে পারিস। যদি সেখান থেকে কোনো স্ট্র্যাটেজি তোর মনে হয় তুই কাজে লাগাতে চাস, তো অবশ্যই লাগাতে পারিস, কিন্তু এটা নিজের, সম্পূর্ণ নিজের। কিন্তু আমি একটা কথাই বারবার বলবো, একটা ওয়েমারের কিন্তু অনেক দাম। তুই একটা কোশ্চেনের ওয়েমার ভুল করলি মানে হাই চান্স, মানে আমার প্রচুর বন্ধু এরকম আছে যারা না মানে খুব ভালো পরীক্ষা দিয়েছে, 650-র ওপরে পাবে, 600-র ওপরে পাবে, শুধু ওয়েমারে গোল করতে ভুল করার জন্য তার 510, 515 এরকম নাম্বার চলে আসতো। তো 510 পরে তো সিলেকশন হবে না জেনারেল কাস্টে। তো এটাই বলার, ওয়েমার গোলে কেউ ভুল করবি না। ওয়েমার বাবলিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ ওটাই তো মানে এক্সামিনারের কাছে থাকবে না। তুই তো কোশ্চেন নিয়ে বাড়ি চলে আসবি, তুই কেমন স্টুডেন্ট, কেমন বাচ্চা, তুই সারা বছর কেমন পড়াশোনা করেছিস, সব কিছু ডিটারমিনেশন কিন্তু ওই ওয়েমারটাই করবে। তো ওয়েমারটাই তোর এক্সামের মানে কি বলবো, মানে প্রমাণ আর কি। তো ওটাকে সবাই অবশ্যই খুব সিরিয়াসলি হ্যান্ডেল করবি এবং খুব সিরিয়াসলি ওটা মানে ভরবি আর কি। যখন ওটা ভরবি তখন একদম ফুল কনসেন্ট্রেশনের সাথে করবি। ঠিক আছে? এটা একটা কথা। 2 নম্বর কথা, নিটের ড্রেস কোড নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে। প্লিজ কেউ নতুন জামা কাপড় পরিস না। এই গরমের মধ্যে যদি নতুন জামা কাপড় পরে যাস না, আমি তো বাড়িতে পরা একটা পুরানো জামা কাপড় পরে গেছিলাম, যেটা মানে বাড়িতে যে পাজামাগুলো পরে, সেই পাজামা আর একটা গেঞ্জি নর্মাল, তাও ধোয়া, মানে নতুন নয়,
কাঁচা জামা কাপড়, ঠিক আছে? কারণ কি নতুন জামা কাপড়ে প্রচণ্ড গরম হয়, হতেই পারে তোর মাথার তলার ফ্যান ঘুরলো না, হতেই পারে তোর লাস্ট বেঞ্চে সিট পড়লো যেখানে কোনো ফ্যানই নেই। সিচুয়েশন কিন্তু যে কোনো রকম হতে পারে। তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে তুই যেন কোপ আপ করার ক্ষমতা রাখিস। যদি নতুন জামা পরে যাস তাহলে অবশ্যই খুব গরম হবে, যে গরমটা তুই একদম সহ্য করতে পারবি না, ঠিক আছে? এটা একটা পয়েন্ট বলার। এটা আমি আবার ড্রেস কোড যখন বানাবো তখন আমি বলে দেবো ভিডিও বানিয়ে, বাট এটা আমি জাস্ট নর্মাল বলে রাখলাম। এই 10 দিনে কোনো রকম বাইরের খাবার দাবার নয়, একদম টোটালি ফোকাসড অন নিজের পড়াশোনা। অ্যান্ড এই 10 দিনে কারোর সাথে মিসবিহেভ নয়। হয়তো মানে আমার একটা ইনসিডেন্ট বলছি, আমার এরকম হয়েছিল। আমার NEET 2022 এর যখন 10 দিন বাকি, তখন একদিন একটা বন্ধু আমাকে ফোন করে, আমি নাম নিচ্ছি না, অ্যাকচুয়ালি বন্ধু না, জুনিয়র, একটা জুনিয়র আমাকে ফোন করে। জুনিয়র ফোন করে বলে, জানো দিদি, আমি আজকে ওই স্যারের কাছে পড়তে গেছিলাম, ওই স্যার এরকম বলেছে তোমার বাবার প্রচুর টাকা আছে, তাই তুমি বসে বসে 5 বছর ড্রপ দিয়েছো। আমার বাবার অত টাকা নেই বা আমাদের অত টাকা নেই, তাই আমরা ড্রপ দিতে পারিনি, আমাদের যদি টাকা থাকতো তাহলে আমরাও ড্রপ দিতাম। এটা আমি শুনি যে আমার একটা জুনিয়র এবং তার স্যার, মানে যিনি একটা সময় আমারও স্যার ছিলেন, তো তিনি নাকি এই সব কথাবার্তা আমার নামে বলেছে। তো নিটে 10 দিন আগে আমার লিটারালি চোখ দিয়ে জল চলে এসছে, মানে আমি কেঁদে গেছি, ঠিক আছে? তখন আমার অনেক খারাপ লেগেছিল, আমার মায়ের কাছে কাঁদছিলাম যে মা এরকম বলেছে। আর আমি তো জানি আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি, আমি খুব টাটা বিল্লা হাইফাই ফ্যামিলি থেকে বিলং করি না, আমিও খুব টিপিক্যাল মধ্যবিত্ত ফ্যামিলি থেকেই বিলং করি। হ্যাঁ, 5 বছর ড্রপ দেওয়াটা আমার ফ্যামিলির জন্য অনেক অসুবিধার, এরকম নয় যে আমি বিনা দ্বিধায় 5 বছর ড্রপ দিয়ে দিয়েছি, একদমই না। আমার বাবা মাকেও ভাবতে হয় যে লাইক আমার মেয়ে 5 বছর ড্রপ দিচ্ছে, তো কবে ইনকাম করবে, কবে সংসার ঠিক মতো ভালো করে চালাতে পারবে আমার মেয়ে। তো এগুলো না সব ফ্যামিলিতে থাকে, আমরা কেউ কোটিপতি না। সেরকম হলে তুমি প্রাইভেটেই চলে যেতাম যদি আমার বাবার এত পয়সা থাকতো, ঠিক আছে? তো ওরকম নয় ব্যাপারটা। বাট এরকম কথা অনেক শুনতে হবে, রিলেটিভসদের থেকে শুনবি, এত বছর ড্রপ দিচ্ছে, বিয়ে দিয়ে দাও, অনেকের থেকে অনেক কিছু শুনবি। বাট এই লাস্ট মোমেন্টে এগুলো নিয়ে হ্যারাস হবি না। আমি জাস্ট ওই 2-3 মিনিট কেঁদেছিলাম, তারপরে ওটাই আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল যে আমার বাবার মানে পয়সা আছে বলে আমি ড্রপ দিচ্ছি, নাকি অ্যাকচুয়ালি আমি লাইক নিজে চাই বলে ডাক্তার হতে, আমি প্রাইভেটে পড়তে চাই না বলে ড্রপ দিচ্ছি, বা আমার স্বপ্ন এতটাই দৃঢ় যে ডাক্তার হওয়ার, যে আমাকে 5 বার ড্রপ দিতে হয়েছে। তো যাই হোক, এরকম একটা ব্যাপার তো আমি ফেস করেছিলাম। তো তোরাও হয়তো আমার মতো অনেকে ফেস করতে পারিস, কারণ বিশ্বাস কর আমি মনে করি আমি যেগুলো ফেস করেছি, আমি যখন তোদের দেখি, আমি হয়তো ক্যামেরার সামনে কথা বলছি, বাট আমি জানি যে তোরাও এই জিনিসগুলোই ফেস করছিস, তাই হয়তো তোরা আমার সাথে এত রিলেট করতে পারিস নিজেদের। তো এটাই বলার যে এরকম অনেক নেগেটিভ কিছু আসবে, বাট এই মোমেন্টে কোনো নেগেটিভেই কান দেওয়ার নয়। তোর বাবা মার উপরে ভরসা রাখ। হ্যাঁ, অনেকের বাবা মা থাকে একটু চিচ্চির করে, আমার বাবা মাও অনেক চিচ্চির করেছে, ঠিক আছে? বাট আলটিমেটলি তোর যখন প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে না, তখন ওই চিটচিটটারও গায়ে লাগবে না, তখন মানে ঠিক আছে দেখে নেবো, এক্সামটা দিয়ে আসি, তারপরে দেখবো কত বলতে থাকো, ঠিক আছে? তো এই মোমেন্টে মাথা ঠান্ডা রাখ, ভালো করে পড়, ফিজিক্স কেমিস্ট্রি খুব ভালো করে রিভিশন দে। আর এই যে হেল উইক লাগছে, যেটা খুব জঘন্য উইক লাগছে, এই উইকটা ওভারকাম হয়ে যাবে। দেখ, আমি একটা কথাই বলবো, জীবনে কোনো সিচুয়েশনই না দীর্ঘস্থায়ী হয় না। তুই খারাপ ফেজে আছিস, তুই ভালো ফেজে আছিস, তোর খারাপ ফেজটাও কেটে যাবে, ভালো ফেজটাও কেটে যাবে। তাই ভালো ফেজ নিয়ে যেমন আমরা খুব আনন্দ হয়ে যায়, আমি তো পার্সোনালি প্রচণ্ড এক্সপ্রেসিভ একটা মানুষ, তো আমি না ভালো ফেজে প্রচুর মানে হ্যাঁ খুব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে, মজা লাগছে, আর খারাপ ফেজে এত ভেঙে পড়ি। বাট আলটিমেটলি আমি চেষ্টা করেছি নিজের লাইফটাকে অনেকটা ব্যালেন্স করার। আমি তোদেরও এটাই বলবো যে নিজের লাইফটাকে একটু ব্যালেন্স কর, কারণ MBBS প্রফেশনসে বা মেডিকেল প্রফেশনে বা ডাক্তার হতে গেলে নিজের লাইফে ব্যালেন্সিংটা খুব ইম্পর্টেন্ট। এগুলো সব শেখাবো, আগে মেডিকেল কলেজে আয়, আমি নিজের দায়িত্ব নিয়ে সব শেখাবো, তার আগে মানে এক্সামটা ক্লিয়ার কর। আর একটা কথা মনে রাখিস, আমি বারবার বলেছি, আমি আবারও বলবো, ভগবান কিন্তু ডাক্তারদের নিজের হাতে চুজ করে। তো কোনো রকম কোনো তোর মধ্যে যতটা সততা থাকবে, যতটা তুই খাটবি, যতটা তুই ডেডিকেটেডলি পড়াশোনা করবি, নিজের বাবা মায়ের প্রতি শ্রদ্ধা দেখাবি, ভালোবাসা দেখাবি, নিজের কাজের প্রতি, নিজের পড়াশোনার প্রতি, ঠাকুর আল্লাহ গড জিসাসের উপর ভরসা দেখাবি, ততটাই কিন্তু তুই সাকসেসফুল হবি। তো লাস্ট এতে আমি আর বেশি কথা বলবো না, কারণ লাস্ট উইক তোদের জন্য খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল। যতগুলো টিপস দেওয়ার আমি দিলাম, রাত্রে অবশ্যই ভালো করে ঘুমা। তোদের এখন যা কিছু প্রবলেম তোরা ফেস করছিস, রিভিশনে প্রবলেম হচ্ছে, নাম্বার বাড়ছে না, আমি সবগুলো সলিউশন তোদের দেওয়ার চেষ্টা করেছি। এখনো যদি কারোর মনে হয় যে দিদি নাম্বার বাড়ছে না, একদমই নাম্বার, এখন মক টেস্ট দেওয়া বন্ধ করে দে। যার মনে হচ্ছে নাম্বার 200 আটকে গেছে, 300 আটকে গেছে, আমি বলবো মক টেস্ট দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়ে শুধুমাত্র রিভিশনে ফোকাস কর। কারণ লাস্ট মোমেন্টে কোনোভাবেই কিন্তু নিজের যে মেন্টাল স্টেবিলিটি, এটাকে নষ্ট করা যাবে না। তোকে একটা ভালো মেন্টাল স্টেটাস নিয়ে, একটা ভালো মনের জোর নিয়ে এক্সাম হলে গিয়ে বসতে হবে, ঠিক আছে? তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমি অনেকটা বকবক করে ফেললাম, আমি যত ভাবি যে কম কথা বলবো, বাট তারপরেও ক্যামেরার সামনে বসলে আমি বকতেই থাকি। যাই হোক, একটু প্লিজ ক্ষমা করে দিস। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি চেষ্টা করবো তোদের জন্য যে যতটা তাড়াতাড়ি সম্ভব আরও মানে মেন্টাল লাইক পিসের বা মোটিভেশনের ভিডিও নিয়ে আসা। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। বাই।